থেকে। আমি দেশে এসেছি 1 মাস। সো এক কথায় জাস্ট আমার ফ্রেন্ডের সাথে আলাপ আলোচনা করছিলাম আমার এক্সপিরিয়েন্সগুলো নিয়ে। এখন এটাকে আপনারা যদি প্যারানরমাল অ্যাক্টিভিটিস বলে ডিসাইড করতে চান আপনারা করতে পারেন, আবার যদি আমরা লজিক্যালি চিন্তা করতে যাই সেভাবে হতে পারে। এখন এটা বিচারের একটা আপনাদের উপরই। একদম, আমরা সবসময় সেই দায়িত্বটা একদম তাদের উপরে দেবো, কারণ অনেক সময় অনেকে বলেন যে হ্যাঁ এগুলো হয় নাকি বা এরকম বলতেই পারে, কারণ এগুলো এমন একটা ঘটনা যে এমন একটা ব্যাপার, এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি যে বিষয়টা আসলে প্রমাণ করে কোনো কিছু বলা যাবে না। So, কিন্তু আমি যেটা বলবো যে আমি আসলে একেবারে খুবই ওয়েট করছিলাম আজকে পুরোটা সময় আমি মনে করি কখন আপনার ঘটনাটা সবাইকে শোনাবো, এবং সেই ঘটনাগুলোর খুবই আমরা একদম প্রথম থেকে শুরু করি। আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং শুরু করতে পারি, ছোটবেলা থেকে। ওকে, আমি আবারও বলে নিচ্ছি যে আমি প্রিটেন্ড করছি না যে আমি যা বলছি তা সত্যি, আমি একদম 100% রাইট হতে পারে, আমার মনের ভুল পুরো বলে যাচ্ছে যেটা। আমি তাহলে মাঝখানে একটা কথা বলি যে যারা এই ঘটনা নিয়ে যদি কোনো কিছু বলতে চান বা কোনো যদি মতামত থাকে শুনতে যদি ইচ্ছা করে, তাহলে আমাদের SMS করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে এই গল্প বা এই ঘটনা সম্পর্কে যে কোনো থ্যাংক ইউ। প্রথমে বলতে গেলে যে যখন ক্লাস 2-তে পড়ি তখন আমরা আমাদের খিলগাঁও বাসায় শিফট হয়ে গেছিলাম। আমাদের খিলগাঁও বাসাটা ছিল অ্যাকচুয়ালি একটা অফিসার্স কোয়ার্টার, বাট সেটা অনেক পুরানো ছিল, লাইক 50 years old। সো ওই বাসা আমরা ছিলাম আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত, দেন আমরা শিফট করেছি আমাদের উত্তরা বাসায়, আমাদের নিজেদের বাসায়। তো আমাদের বাসাটা ছিল অ্যাকচুয়ালি অনেক বিশাল, লাইক 10টা রুমের মতো ছিল, এবং আমার যে রুমটা ছিল ওই রুমটা যদি আমি দরজা লক করে দিতাম, লাইক ইটস সেপারেট ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড। সো একটা অন্যরকম একটা পরিবেশ ছিল আমার নিজের রুমটার মধ্যে। ওকে। সো যেটা তো প্রথম যাওয়ার পরে দেখা যেত ওটা ছিল 3তলা বাড়ি, আমরা থাকতাম দোতলায়। তো প্রত্যেক কোরবানি ঈদের দিন রাতে আমাদের বাসার সাথে শব্দ হতো, লাইক কেউ মাংস কুপাচ্ছে বা এই টাইপের শব্দ। ওকে। তো শুরুর দিকে আমরা বিরক্ত হয়েছিলাম, কিন্তু আমরা সেটা মেনে নিয়েছিলাম। আমাদের 3তলা যে ফ্যামিলি থাকতো আঙ্কেলটা ছিল একটু হুজুর টাইপের মানুষ, সো উনি হয়তো করতে পারেন করবেন যাদের, সো আমরা ওইটা নিয়ে কমপ্লেইন করিনি। বাট কোন এক ঈদের দিন রাতে সেম প্রবলেম যখন হলো তখন আমরা কমপ্লেইন করলাম আঙ্কেলের কাছে যে আঙ্কেল এটা কি রাত 1টা-2টা বাজে আপনার এখন মাংস কুয়া যাচ্ছেন, আমরা তো ঘুমাবো। তো আঙ্কেল হেসে বলল যে না এটা এমন কিছু না, আমরা তো ঘুমাচ্ছি, তাহলে শব্দ? তখন আঙ্কেল বলল যে এটা কিছু না, ক্ষতি করবে না। আঙ্কেল শুধু এইটুকুই বললো। ওকে। তারপর পরে যা বলার আঙ্কেল বুঝায় বললো। সো প্রবলেম আস্তে আস্তে শুরু হলো ওইখান থেকেই। যেমন তখন আমি পড়ি হয়তো ক্লাস 6 or 7 এর দিকে। সো আমার যে জানলা ছিল, আমার জানলার পাশে একটা আম গাছ ছিল, আমার যত খেয়াল আছে, কিন্তু জানলার পাশে কোনো কার্নিশ বা কোনো কিছু ছিল না, বা কোনো বাউন্ডারি ওয়াল, কোনো মানুষ দাঁড়ানোর মতো কিছু ছিল না। সো এক রাতে আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে আমি জানলার দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটার চেহারা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু কম এজের হবে। শাড়ি পরা হচ্ছে, আমার ড্রেস আপ গুলা খেলা আছে এক্স্যাক্টলি, সাদা শাড়ি পরা, লাল পাড় পরা, এবং মাথায় একটা টিপ আছে, লাল টিপ। আমি যখন মেয়েটার দিকে তাকালাম, মেয়েটা জাস্ট হেঁটে চলে গেল বা ভেসে চলে গেল, কত আমার জানলা থেকে সরে গেল। সে জানলা থেকে যখন সরে গেল একটা নুপুরের শব্দ মনে হলো আমার কানের কাছে বেজে উঠলো। আমি একটু হতভম্ব হয়ে আমার বিছানা থেকে উঠে পাশে আমার পড়ার টেবিল ছিল, পড়ার টেবিলে চেয়ারে বসে আছে। কতক্ষণ বসেছিলাম আমি জানি না, সেটা ভোর পর্যন্ত আমি বসেছিলাম। যতক্ষণ বসেছিলাম ততক্ষণ আবার দেখছি যে আমার বিছানার মধ্যে সাপোজ কেউ মোড়ামুড়ি করছে এরকম একটা শব্দ। আমার খেয়াল নেই এক্সাক্ট কতক্ষণ আমি বসেছিলাম, কিন্তু আমার বড় বোন এসে আমাকে ধাক্কা দিল, কি আছে তোর, কি হয়েছে, তখন জিজ্ঞাসিস কেন? তখন আমার হয়েছে, তখন বললাম না কিছু হয়নি। আমি তাকে বলিনি ঘটনাটা কি, তাকে পরে বললাম যে ঘটনা কি। এটা শুনে আমার আম্মা একটু চিন্তিত হয়ে গেল। আর আমার আম্মা যেটা ছিল উনি একটু এসব হুজুর বা এসব বিলিভ করতেন। তো আমার আম্মা যেটা করেছিল যে আমাকে বিভিন্ন হুজুরদের কাছে নিয়ে গেল তারা ট্রিটমেন্টের জন্য বা এই টাইপের কিছু, যেটা আম্মা নিজের জন্য। ওকে। আমরা যখন খেলেছি আমরা একটা আজিমপুরে একটা হুজুরের বাসায় গেছিলাম, সেটা ছিল মহিলা হুজুর। এবং দেখা যেত যে যেটা বলা হতো যে প্রতি শুক্রবার ও শনিবার দিন একটা নির্দিষ্ট টাইমে সেই মহিলার উপর জিনের ভর হতো বা এই টাইপের কিছু। বাট দ্যাট আই হ্যাভ সিন ইন মাই ওন আইজ, লাইক একটা নির্দিষ্ট টাইমে মহিলার চেহারা চেঞ্জ হয়ে যায়, গলা শব্দ অন্য একটা লোকের কথা আসে।
তো সেই মহিলা যখন আমাকে দেখলো, সেই মহিলা আমাকে বলেছিল যে আমার সাথে বলে দুটো জিন আছে যারা সবসময় ক্ষতি করার চেষ্টা করছে। এই জায়গাটা মনে রাখবেন, হ্যাঁ এটা মনে রাখতে বললাম লিসনারদেরকে। ওকে, তারপরে তো ওই মহিলা তারপর যে করে আমাকে কিছু যা ওরা ট্রিটমেন্ট দেয়, তাবিজ দিল। কিন্তু অদ্ভুত যে ঘটনাটি ঘটেছিল, যেটা আমার মাথার মধ্যে এখন গেঁথে আছে, যে সেই মহিলা ঘরের মধ্যে আমি একটা অদ্ভুত গন্ধ পেয়েছিলাম। সেটা কোনো দুর্গন্ধ না, সুগন্ধ না, কিন্তু একটা মিষ্টি একটা গন্ধ, একটা সুদিং স্মেল সেটা আমি পেয়েছিলাম। আমার মাথার মধ্যে কেন জানি গন্ধটা ঢুকে গেছে। তো তারপরেও এরকম বিভিন্ন ঘটনা, হয়তো বাসা আর একটা প্রবলেম, এই আম্মার সাথে এরকম, কারণ আম্মা এসব বিভিন্ন হুজুরদের কাছে গেলে আমাকেই নিয়ে যেত সাথে, আম্মা তো একা যেত না। তো ওইভাবে নিয়ে যেত আমাকে। সাইদাবাদের একটা হুজুর ছিল, তো ওনার বাসায় এরকম করে সাথে যেতে হলো আম্মার সাথে। তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, সেই আমার যত খেয়াল আছে, সাইদাবাদী হুজুরের বাসায় ঢুকার মুহূর্তে ওখানে একটা মাজার আছে, সাইদাবাদী হুজুরের ওখানে। ওই মাজারের পাশে যখন আমি হেঁটে যাচ্ছিলাম, I got the exact same smell, exact same. সেই অদ্ভুত গন্ধটা পেয়ে আমার আবারও ভয় পেয়ে গেলাম আমি। এবং ভয় পাওয়ার পরে সে সাইদাবাদী হুজুরের বাসা যাওয়ার পরে আমাদের মেইন যে সমস্যা ছিল, সেই সমস্যাটা বলার পরে আম্মা বললো যে আমার ছেলেটা একটু দেখেন। সেই হুজুরও অদ্ভুত। এই যে সেম মানে স্মেলটা পেলেন, একদম সেম স্মেল। এই স্মেলটা প্রথমে পেয়েছিলেন আপনি সেই আজিমপুরের হুজুরের বাসায়, আর সেটা আবার সেকেন্ড টাইম পেলেন ওই মাজারের কাছে, একই ধরনের স্মেল। তারপরে যেটা হলো, এই হুজুর আমাকে যে বলল, যে আমাকে হুজুর দেখে বললো, হুজুর অদ্ভুত কথা বললো যে আমার সাথে বললো দুটো পরী আছে। রাইট, আগের জন বলেছিলেন দুজন জিন এবং উনি বলেন দুজন পরী, মানে সংখ্যা 2, এবং এটা মোটিভ সেম, এবং দুজনেরই মতামত হচ্ছে একটা, যে কেউ মানে কোন দুইজন আপনার সঙ্গে আছে, তারা জিন হোক বা পরী হোক আছে, মানে এবং দুইজন, সেটা দুইজন। ওকে, ফাইন। তো হুজুর তাবিজ দিলেন, কিন্তু তারপরে থেকে আবার যে অদ্ভুত সমস্যাটা আমার শুরু হলো, যে আমি এর পরে আমি দেশে ছিলাম 2008 পর্যন্ত, 2008 এর লাস্টে চলে গেছি। তার এই দ্যাট ওয়াজ লাইক 2004, সো 2004 to 2008 এই 4 বছর আমি কোনো কোরবানি ঈদের দিন, মানে যেই গরুটা আমরা কোরবানি দিই, সেই গরুর মাংস আমি কোনোদিন খেতে পারিনি। কেন? কারণ সেই গরু মাংস যে রাতে কোরবানি ঈদের রাতে তো গরু মাংসটা খাওয়া হয়, দুপুরবেলা রান্না হয়। আমি যদি মাংসটা খাই, আমি আবার সে আগের গন্ধটা পাই, যে গন্ধটা আমি সেই হুজুর দুইটা বাসা পেয়েছিলাম, সে একই গন্ধ, সেম গন্ধ। কত গন্ধ পাওয়ার পর আমার মাথা মানে পাগলের মতো আচরণ করতে থাকে। আমি আমার বাসার লোকজন থেকে দেখে, বন্ধু কেটে দেখ তোরা গন্ধ পাচ্ছিস কিনা, তারা কিন্তু গন্ধ পাচ্ছে না, গন্ধটা শুধু আমি পাই। সো আমরা পরে 2005 এর দিকে আমরা খিলগা বাসা ছেড়ে উত্তরা বাসায় শিফট করলাম। সো যে প্রবলেম যেটা ছিল, এটা যদি বাসার প্রবলেম হয়ে থাকতো, রাইট, সো সেটা খিলগা বাসে স্টপ হয়ে যাওয়ার কথা ছিল যখন আপনারা আসলেন। হ্যাঁ, আমরা যখন উত্তরা শিফট করলাম, খিলগাতে তো স্টপ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু খিলগা আসার পরে যেটা হলো, আমার যেটা খেয়াল আছে, মানে এক রাতে আমার বাসায় কেউ ছিল না, সবাই দেশে বাইরে চলে গেছিল, আমি একা ছিলাম বাসায়। একা যখন বাসায় ছিলাম, যেটা করেছিলাম লাইট টাইট অফ করা আমার সারা রুমে, গান টান ছাড়া জোরে। সো আমার রুমের আর আমার ডাইমেনশন হচ্ছে, আমার রুমের সাথে আমার বারান্দা লাগানো, সে বারান্দার সাথে এল শেপে হচ্ছে আমার বেডরুমে আমার মায়ের বেডরুম। সো যেটা করছিলাম, যে আমি ফোনে কথা বলছিলাম সে বারান্দায় বসে বসে। সব বারান্দায় বসে বসে কথা বলতে বলতে হঠাৎ আমি ডান দিকে তাকিয়ে দেখি, মানে আমার মায়ের যে দরজা, ওখানে একটা মহিলা দাঁড়ানো। দিস টাইম এটা একটা মহিলার মতো। ওকে, আমার ফেস কোন টাইমে আমার ফেস খেয়াল থাকে না, কিন্তু মহিলার গায়ের ড্রেস আপ সেম, একদম আগে যেভাবে দেখেছিলেন, এক্স্যাক্ট সাদা শাড়ি, লাল পাড়, আর আপনার কপালে একটা লাল টিপ। এবং যে এত অদ্ভুত, আমি এত ভয় পেলাম। আমার সাথে যে ফোনে যে ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, কাহিনীটা বললাম, আসলে ভয় পেয়েছিলাম। পরে লাইটে যারা সারা রাত বসেছিলাম। এবং এই যে গন্ধ পাওয়ার জিনিসটা, এটা দেখা গেছে যে আমার উত্তরা ভাষা তো এক্সিস্ট করছে, ঠিক খিলগার বাসায় যেরকম ছিল, উত্তরা ভাষাতে সেম। কোরবানি ঈদের রাতে দেখা গেল যে আবার মাংস খাওয়ার পর আমি সেম এরকম গন্ধ পাচ্ছি, এবং গন্ধটা এক্সাক্ট শুধু আমার ডাইনিং স্পেসে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে গন্ধটা আছে। আমি যদি ওইটা ক্রস করি আর গন্ধ পাই না, কিন্তু ওর মধ্যে আসলে আমি গন্ধ পাই। এবং আমার খেয়াল আছে, আমি আমার মেজো বোনকে ডেকে নিয়ে বললাম, তুই দেখ তো গন্ধ পাস কিনা। ও বলে না, কোনো গন্ধ পাই না, বাট আই এম গেটিং দ্য স্মেল। ভয় সেভাবে বিভিন্ন গেল। তো এর মধ্যে তো 2008 লাস্টের দিকে দেশ ছেড়ে চলে গেলাম। তো এর মাঝে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, 2006 ও 2007 এর দিকে
আমার এক ফ্রেন্ডের বার্থডেতে, হুম। লাইক আমরা সেলিব্রেট করছি আমার ফ্রেন্ডের বার্থডে, বুমার্সে বসেছিলাম আমরা, আমার খেয়াল আছে। তো আমার ফ্রেন্ডের আর এক ফ্রেন্ড এসেছিল, একটা মেয়ে এসেছিল, তার নাম আমার মনে নাই, হুম। বাট সে মেয়ে বলছিল যে লাইক শি ওয়াজ লিটল বিট স্পেশাল, কারণ শি ইউজ টু ডু দ্য ব্ল্যাক ম্যাজিক অর দিস কাইন্ড অফ স্টাফস। হুম। ওই বুমার্সে আমরা খাওয়া দাওয়ার পরে সে মেয়ে যেটা করছিল যে সবার হাত দেখছিল, হুম। যে আমার বিভিন্ন ফ্রেন্ডের হাত দেখছিল, বিভিন্ন ফ্রেন্ডের হাত দেখে ও সম্বন্ধে বলছিল। অদ্ভুত বিষয় যে আমার এক ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের হাত দেখে বলল যে তোমার বয়ফ্রেন্ড দেশে বাইরে থাকে হুম। এবং দেখা যাবে যে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার বিয়ে হবে এবং তুমি দেশে বাইরে চলে যাবা। হুম। ফরচুনেটলি আমার ফ্রেন্ড কিন্তু পরশু রাতে ফ্লাই করেছে, ওর বয়ফ্রেন্ডের সাথে ওর বিয়ে হচ্ছে এবং ওরা কিন্তু কানাডা চলে গেল। যেভাবে বলেছে সেভাবেই Exact, হয়েছে। ওকে, exact. ফাইন। সো সবারটা যখন দেখলো আমার কি মনে হলো, আমি ইন্টারেস্টেড, তাকে হাতটা দেখালাম। হুম। অদ্ভুত বিষয়, সে আমার হাত দেখে লাইক 10 মিনিট 15 মিনিট সে কিছু বলছে না, আচ্ছা। সে জাস্ট আমার হাতের দিকে তাকিয়ে আছে। আমি বললাম হোয়াটস রং? হুম। সে বলে ইউজুয়ালি এরকম কিছু দেখা যায় না। হুম। আমি বললাম সমস্যা কি? বললো someone has erased all my fortune lines. আমার হাতের কোন লেখা সে পড়তে পারছে না, যদি আমি এখন আমার হাতে লেখা দেখতে পাচ্ছি, হুম। কিন্তু সে বলছে যে ফরচুন লাইন যেগুলো ছিল হুম। someone has erased. এখন ওরা, ও মেয়েটা যেটা বলছিল যে স্পিরিটের ভাষা, অ্যাকচুয়ালি স্পিরিট জিনিসটা এটা ক্যাথলিকরা বলে, হুম। হুম। হলি স্পিরিট জিনিসটা ক্যাথলিকরা বিলিভ করে। So, ওরাও যেটা বলছে যে দুইটা স্পিরিট আমার উপর আছে বা এইটা সেই আগের ব্যাপার। and they have erased all my fortune lines, হুম। and তারা সবসময় চেষ্টা করছে আমার একটা মানে ক্ষতি করার, হুম। and as a result সে মেয়ে যেটা বললো যে I never can be a good son, I never can be a good dad, I never can be a good brother, I never can be a good friend, or I never can be a good husband. হুম। So একটু অদ্ভুত লাগলো। অদ্ভুত লাগার উচিত, মানে সেটাই স্বাভাবিক। So যাই হোক, আমি 2008 তারপর দেশ ছেড়ে চলে সাধারণত গেলাম। মানে এরকম নেগেটিভ কিছু হলে যারা বোঝেন বা যারা দেখেন তারা সাধারণত বলেন না। এবং আমি যেটা বলবো যে যারা দেখেন, মানে যারা এই যে বন্ধু বান্ধব এরকম শখ করে যারা হাত দেখে, আমি এই কথা সূত্রে একটু বলবো, যদি আপনারা আসলে এরকম কোনো কিছু পান বা বলেন, বোঝেন, তারপরেও সেটা বলা ঠিক না, আসলে বলা উচিত না, আমি এটা মনে করি। ইম্প্যাক্ট পড়ে, একদম ইম্প্যাক্ট পড়ে এবং মনে হয় কি যে ওই দিকে কিছুটা ডাইভার্টেড হয়ে যায় মানুষটা। তো এটা কখনোই বলা উচিত না, নেগেটিভস গুলো বলা উচিত না। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ইন্টারাপ্ট করার জন্য, যে ইন্টারেস্টিং ঘটনা যেটা ছিল যে আমি 2000 লাস্টের দিকে চলে গেছিলাম, কিন্তু লাস্টের দিকে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা মানে অদ্ভুত একটা মজার জিনিস ছিল যে প্রতি শবে রাতে আমরা ফ্রেন্ড মিলে একসাথে বের হতাম। সো দেখা যায় যে হয়তো আমরা নামাজ পড়তাম রাত 12টা-1টা পর্যন্ত, তারপর যেটা আমরা করতাম ফ্রেন্ডরা মিলে ঘুরে বেড়াতাম, কিন্তু আমাদের ঘুরে বেড়ানোর জায়গাগুলো ছিল অদ্ভুত। যেমন আমরা চলে যেতাম হচ্ছে মিরপুর 1 নম্বর মাজারে, হয়তো সেখানে রাত 12টা-1টা মানে 12টা থেকে 3টা পর্যন্ত কাটাতাম। কাটানোর পর আমরা ডাইরেক্ট চলে যেতাম আজিমপুর গোরস্থানে, সেখানে ভোর হওয়া পর্যন্ত আমরা কাটাতাম। তো দেখা গেছে আমি দেশের আগে 2 থেকে 3টা শবে রাত এভাবে কাটিয়েছি। লাস্ট শবে রাতে আই ক্যান রিমেম্বার, মানে লাস্ট যে শবে রাত আমি দেশে করেছিলাম, আমার ফ্রেন্ডরা সব মানে সব ফ্রেন্ড এক জায়গায় আছে, আমি আলাদা ছিলাম। আমি আজিমপুর আমাকে যত খেলা আছে আমি অলমোস্ট কভার, সবগুলা কবর আমি কভার করার চেষ্টা করেছি, সবগুলা কবর সামনে আমি যে একটু একটুকে দাঁড়িয়েছি। এবং একটা অদ্ভুত বিষয় যে প্রত্যেকটা কবরের সামনে আমি আলাদা আলাদা গন্ধ পেয়েছি, আলাদা আলাদা গন্ধ। আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে দেখ তুই গন্ধটা পাস কিনা, ফ্রেন্ড বলে এখানে আগরবাতি জ্বালানো আছে, গাঁদা ফুলের মালা দেওয়া আছে, এগুলা গন্ধ হতে পারে। আলো না, ইটস এ ডিফারেন্ট স্মেল। ও, তার মানে আপনি শুরু থেকেই মাজারে বা মানে এই যে কবরের গোরস্থানে যে ধরনের গন্ধ পাওয়া যায় সেই ধরনের গন্ধ কখনোই পেতেন না, বা বাসাতে যেটা পেতেন সেটাও ঠিক এই লোবান বা বাসে আমি যে টাইপের গন্ধটা পেতাম এটা ডিফারেন্ট গন্ধ, এটা আবার এখানে আবার একদম আলাদা। হ্যাঁ, কবরে আলাদা গন্ধ। কথা হচ্ছে প্রত্যেকটা কবরে গন্ধ আলাদা। আই ক্যান ডিফার, প্রত্যেকটা কবরে আলাদা আলাদা গন্ধ। ওকে, আই ক্যান ডিফার। ওই রাতে ভয় পাইনি, অ্যাকচুয়ালি আমি জিনিসটা এনজয় করছিলাম, যে একমাত্র আমি পাচ্ছি প্রত্যেকটা অদ্ভুত লাগছিল, ব্যাপার মজা লাগছিল জিনিসটা অ্যাকচুয়ালি। সো তারপর যখন লন্ডন চলে গেলাম, লন্ডন যাওয়ার পর হয়তো এটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কারণ হলে বিজি লাইফ ছিল, আমি আমার স্টাডিজ ছিল। অদ্ভুত যে জিনিস হলো, আমি আমার ইউনিভার্সিটি ডরমিটরিয়ামে থাকতাম না, কারণ ওখানে এক্সপেন্সিভ ছিল। আমি যেটা করতাম, আমি ফ্রেন্ডকে নিয়ে একটা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতাম, আমার কয়েক ফ্রেন্ড মিলে। আমার রুমটা শেয়ার করতাম এক ফ্রেন্ডের সাথে।
So, এটা হচ্ছে আপনার 2010 এর লাস্টের দিকের ঘটনা। So, ওই দিন আমার কোনো ক্লাস ছিল না, ওই দিন আমার কাজ ছিল না, আমি পুরো রিল্যাক্স মুডে ছিলাম। ওই দিন সারাদিন আমি বিছানা রেস্ট নিয়েছিলাম, সুন্দর মতো ডিনার করে বিছানা চলে গেছিলাম টাইমলি। আমার ফ্রেন্ড ওই দিন রাতে ছিল না বাসায়, সে পাশের ফ্ল্যাটে গিয়েছিল আমার এক ফ্রেন্ডের বাসায়। সো রাত 1টা-2টার দিকে হবে, আমি ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে মানে আমাদের দুই ফ্রেন্ডের বেড পাশাপাশি, আমার বেড আমার ফ্রেন্ডের বেড পাশাপাশি, মাঝে ফাঁকা স্পেস। 1টা-2টার দিকে ঘুম ভেঙে দেখি আমার ল্যাপটপে তখন গান বাজছিল, লাইট জ্বালানো ছিল, খুবই খুবই একটা মানে নরমাল। হ্যাঁ সেটাই, মানে একদম নরমাল এবং খুব স্বাভাবিক একটা পরিবেশ। সো আমি তাকিয়ে দেখি জাস্ট খালি আমার ফ্রেন্ডের বেডটা হচ্ছে আর ডান পাশে তাকিয়ে দেখি আমার ফ্রেন্ডের বেডে একটা মেয়ে বসে আছে, সেম মেয়ে যাকে আপনি এর আগে কয়েকবার চেহারা আমি কোনোবার চেহারা মনে মনে রাখতে করতে পারি পারেন না, কিন্তু ড্রেস আপ কেমন মনে থাকে, কারণ আর লাল টিপটা বলেন বা সাদা শাড়িটা বলেন একটা জল মানে চোখে ভাসে আর কি। আমি তাকিয়ে দেখি ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু অবাক হলাম। দেন আমি আমার ফ্রেন্ডকে ফোন দিলাম, তুমি কোথায়? বলে আমি তেন অমুকের বাসা আছে, আমার আজকে রাতে আসবো না। বলে কোনো সমস্যা? আমি বললাম না সমস্যা না, তবে তুমি আজকে রাতে চলে আসো। ও বলে আচ্ছা ঠিক আছে, দেখে আমি আসতে চলে আসবো। আমি যে ফোনে কথা বলছি তখন কিন্তু মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি যখন ফোনটা রাখলাম, তারপর দেখলাম মেয়েটা ওই বিছানা থেকে উঠে আসলো, উঠেছে জাস্ট খালি আমার পাশে যে বিছানা মানে আমার বেডের পাশে ওয়াল, সেই ওয়ালে সে হেলান দিয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটার দিকে তাকিয়েছি, সে কিন্তু আমার সাথে কোনো কথা বলছে না বা আমাকে টাচ করার চেষ্টা করছে না, কিছু না। আমি তাকিয়ে থেকে নিয়ে তারপর আমাদের কিচেনটা ছিল ডাউন স্টেয়ারে, আমি আমার কিচেনে গেলাম, কিচেনে যে চা বানালাম, চা খেলাম, চা কিনে আমার রুমে যখন ব্যাক করলাম, ব্যাক করে দেখি নেই। ওই রাতে আমি ঘুমাইনি, আমার ফ্রেন্ড ব্যাক করেছিল রাত 5টার দিকে। 5টার দিকে যখন সে ব্যাক করলো তখন তাকে কাহিনীটা বললাম, সে বিশ্বাস করলো না আর কি, হাসলো। বাট আমি দেখেছি সেম ঘটনা। এবং আমি একটা জিনিস খুবই অবাক হচ্ছে যে আমি এটা ভূত এফএম এর শুরুর দিকেও বলেছি যে এই একই ধরনের ঘটনা আমি ফিল করেছি। এবং আপনার যে বর্ণনায় যে কালো শাড়ি এবং লাল পাড়, না সাদা শাড়ি লাল পাড়, আমারটা আবার খুব অদ্ভুত টাইপের ছিল যে কালো শাড়ি লাল পাড়, এরকম ধরনের একটা। এবং আমি মানে মনে হতো যে হ্যাঁ ফিল করতে পারছি যে এরকম ঘটনা ঘটছে। এবং আমি একজনের সাথে শেয়ার করেছিলাম ঘটনাটা, কি অদ্ভুত ব্যাপার যে তাকে আমার পুরোটা বলতে হয়নি, তার আগে সে নিজেই বলে ফেলেছিল যে আচ্ছা তাই নাকি, আপনার ঘটনা তো এইরকম, এবং কিছু সলিউশনও দিয়েছিল। সো আমি জানি না যে আপনার সেই সলিউশনে কোনো কাজ হবে কিনা, বা আপনারও আমার মতন কালো পোশাকের প্রতি মানে কালো ড্রেসের প্রতি আগ্রহ আছে কিনা। একদমই পছন্দ করেন না, বাট আমি হচ্ছে অনেক বেশি পছন্দ করতাম। তো আমাকে বলছিলেন যেগুলো মানে এই কালারটা অ্যাভয়েড করতে। এনিওয়েজ, তো আমার কাছে যেটা মনে হয় যে ঘটনাগুলো খুবই 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 অদ্ভুত ধরনের ঘটনা, এবং মানে এটা আসলে ব্যাখ্যা চাওয়ার কোনো মানে হয় না। এটা মানে সাইকোলজিক্যালি যদি চিন্তা করতে থাকি, হ্যাঁ যখন এটা নিয়ে হয়তো চিন্তা ভাবনা করতাম যখন দেশে থাকতাম, হ্যাঁ, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলবো যে দেশের বাইরে গেলে তখন একটা ভিন্ন পরিবেশ, সুন্দর গান বাজছে ল্যাপটপে, সুন্দর একটা দিন, আপনি সারাদিন রিল্যাক্স ছিলেন, সুতরাং আপনার ব্রেইনও টায়ার্ড না। তো এরকম মানে কিছু কিছু ঘটনা তো এরকম উদ্ভট থাকতেই পারে, পৃথিবীটাই অদ্ভুত। এবং এই যে আপনি যে 2 সংখ্যার কথা বললেন, আমার সাথে একটা ছেলে থাকতো, সেই ছেলেটা ছিল সাউথ আফ্রিকান হোয়াইট, ছিল সাউথ আফ্রিকান হোয়াইট, প্যাট্রিক্স। সো ওরা ছিল ক্যাথলিক। ও আমাকে কাহিনীটা বললো, ক্যাথলিকটা বিলিভ করে হচ্ছে আপনার হলি স্পিরিটে। আমাদের যেমন জিন, ক্যাথলিকদের সেরকম হলি স্পিরিট। সো প্যাট্রিক একটু পাগল টাইপের ছিল, একটু ফাঙ্কি। ওই স্টুডেন্ট ছিল না, কিন্তু আমাদের ফ্রেন্ড ছিল। আচ্ছা, ফাঙ্কি, ওইসব ব্ল্যাক ম্যাজিক এইসবের প্রতি তার ভালো আগ্রহ ছিল। আচ্ছা, সো একদিন গল্প চলে প্যাট্রিককে যখন এইসব বললাম, তো প্যাট্রিকও এরকম, ওর যে স্টাইল, ওর হাত দেখতো না, একটু অন্যভাবে এসব যাচাই করতো। সে প্যাট্রিকও যাচাই টাচাই করে নিয়ে প্যাট্রিক্স আমাকে যেটা বলেছিল যে আমার সাথে 2টা হলি স্পিরিট আছে, ওর ভাষা যেটা, মানে সেই 2টা, সেও বলল 2টা আমার সাথে আছে না, সে বলছে আমার উপর প্রভাব আছে। আচ্ছা, 2টা হলি স্পিরিটে। ওকে ওকে। সো আমাদেরকে আপনার মানে অলরেডি আপনার যে ঘটনা আপনি শেয়ার করেছেন, সেই ঘটনা অনেকের কাছেই ভালো লেগেছে, কেউ কারো কাছে খারাপ লাগেনি এখনো পর্যন্ত। তন্ময় লিখেছেন যে বস
মানে ভাই আপনার প্রবলেম তো খুবই অদ্ভুত। ওকে, আর এই নিশি লিখেছেন মুন্সিগঞ্জ থেকে যে স্মেলটা কি ধরনের ছিল, একটু কি এক্সপ্লেইন করা যায়, যে স্মেলটা পেতেন বাসায় সেটা কি এক্সপ্লেইন করা যায়? জিনিসটা বললাম যে জিনিসটা দুর্গন্ধ না আবার সুগন্ধ না, হুম, বাট একটু মিষ্টি গন্ধ, মানে সুদিং। আচ্ছা, ওকে। সো মানে এই ঘটনাটা আসলে মানে গন্ধটা ঠিক ভাষায় বোঝানো যায় না। আর আচ্ছা, একটা রাফি আমাদের SMS করে বলছেন, ভাইয়া এখনো কি আপনার সেই প্রবলেমগুলো হয়, যে প্রবলেমগুলো হতো? এটা তো লাস্ট 2010 লাস্টের দিকে, সুতরাং 2011 11, সুতরাং মানে ঘটনাগুলো এখনো চলছে, চলছে। ঘটনাগুলো এখনো শেষ হয়নি। এবং আচ্ছা, তিনি যেটা বলছেন যে আচ্ছা না, নঈম যেটা বলেছেন যে কবরে গিয়েও মানে যে সমস্ত গোরস্থান যখন গিয়েছিলেন তখন সেম স্মেলটা পেয়েছিলেন।